বিহানকে খুঁজে না পেয়ে মোহিনী ও মুক্তিকে পুলিশে দেয় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহানের নিখোঁজ হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়ে মোনালিসা। এরপরে অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, আমি যদি বিহানকে খুঁজে না পাই দাদু, তবে আমি তোমাদের কাউকে ছাড়বো না। তুমি যদি এসবের সঙ্গে যুক্ত থাকো, তবে তুমি বুঝতে পারছো আমি কি করতে পারি। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি এসব কি বলছো মোনা? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কি করে পাও? তুমি জানো না তোমার দাদু কি করতে পারে কি করতে না পারে? তোমার দাদু যেটাই করে তোমাকে তো জানিয়েই করে, তাই না মোনা? তারপরেও তুমি আমার সঙ্গে এরকম বিহেভ করতে পারলে? তখনই মোনালিসা বলতে থাকে, হ্যাঁ দাদু, আমি জানি তুমি কি করতে পারো, আর আমি এটাও জানি যে ইদানিং তুমি আমাকে না জানিয়ে অনেক কাজই করে ফেলো, যেগুলো যেগুলো জানলে আমি অনেক কষ্ট পাই। তাই তোমাকে আমি রিকোয়েস্ট করছি, যদি তুমি বিহানের ব্যাপারে কিছু জেনে থাকো আমাকে বলো, আর যদি না জানো তবে তবে সেটা আমি বিশ্বাস করতে পারছি না। কারণ তুমি অবশ্যই অবশ্যই জানো যে বিহান কোথায়, কারণ তুমি মুক্তিমাসি আর মোহিনী তিনজনে মিলে কাজটা সম্পূর্ণ করছো। সঙ্গে আছে কমলেশ চৌধুরী, তাই না তাই না দাদু? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় অভিজ্ঞান দত্ত। অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনালিসা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি বারবার বলছি, আমি আমি সত্যি বিহানের ব্যাপারে কিচ্ছু জানি না। এবারের ঘটনায় আমার কোনো ভূমিকা নেই। তখনই তখনই মোনালিসা সেখান থেকে রেগে মেগে বেরিয়ে যায় আর বলতে থাকে, আমি যদি বিহানকে খুঁজে না পাই, আমার থেকে খারাপ কেউ হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি। বিহানকে আমি কাছে না পেলেও ওকে আমি দেখলে মনে শান্তি পাই। ও যদি সুস্থ থাকে তবে আমার ভালো লাগে, কিন্তু ওর যদি কোনো কিছু হয় তবে আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। ওর ওর কোনো কিছু হলে আমি নিজেকে নিজেকে ঠিক রাখতে পারবো না দাদু। তুমি তো সেটা খুব ভালো করেই জানো, তাই না? তারপরেও কেন কেন তুমি বুঝতে চাইছো না বলো? তুমি আমার বিহানকে আমার কাছে ফিরিয়ে দাও। তখন এ কথা শুনে দেখা যায় অভিজ্ঞান তত্ত্ব বলতে থাকে, মোনালিসা তুমি বুঝতে পারছো না, তোমার দাদু কিচ্ছু জানে না। তুমি যদি না বুঝতে পারো এটা তোমার ব্যর্থতা, আমার কিচ্ছু করার নেই। এরপরে দেখা যায় এ কথা শুনে মোনালিসা বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে পুরো পুরো রাস্তা, পুরো কলেজ, সব জায়গায় বিহানকে খুঁজে বেড়ায়, কিন্তু কোনো জায়গায় বিহানকে খুঁজে পায় না। বিহানকে খুঁজে না পেয়ে পাগলামো করতে থাকে মোনালিসা। এদিকে দেখা যায় কম্পাস বিহানকে খুঁজে না পেয়ে মোহিনীর কাছে আসে আর মোহিনীকে টানতে টানতে নিয়ে যায়। আর সেখানে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বলতে থাকে, মোহিনী সত্যি করে বলো বিহান স্যার কোথায়? আমি জানি তুমি তুমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছো, কিন্তু সেই উদ্দেশ্যটা কি সেটাই আবার আমি জানতে চাই। কারণ কারণ তুমি এই বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়িতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা করে ঘটনা ঘটছে। তাই বলছি সত্যি করে বলো, তুমি তুমি কি করতে চাইছো, আর এ বাড়িতে কোন উদ্দেশ্যে বা ঢুকেছো? তখনই মোহিনী বলতে থাকে, কম্পাস তুমি এটা এসব কি বলছো? আমি এখানে কোন উদ্দেশ্যে ঢুকেছি মানে? আমি কেন উদ্দেশ্য নিয়ে ঢুকবো? আমি তো এখানে ঢুকেছি তোমাদের এই পরিবারটাকে আপন করে নেবার জন্য, তাই না? তাই না জান বলো? তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, একদম ন্যাকামো করবে না, আমি এখন ন্যাকামো দেখতে চাচ্ছি না। তুমি যা বুঝতে পারছো যে আমি আমি এখন কতটা আপসেট হয়ে আছি। তাই বলছি নিজের নিজের মুখ খোলো আর বলো তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো আর কেন এসেছো? বিহান স্যারই বা কোথায়? আর যদি না বলো, বুঝতে পারছো যে কম্পাস ভৌমিকের রূপ যদি একবার সবার সামনে আসে তবে কম্পাস ভৌমিক কতটা ভয়ঙ্কর হতে পারে। এই কথা শুনে তখনই দেখা যায় মোহিনী বলতে থাকে, সত্যি বিশ্বাস করো কম্পাস, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিচ্ছু জানি না, জানলে তো অবশ্যই বলতাম। তখনই দেখা যায় সবার সামনে কম্পাস মোহিনীকে থাপ্পড় মারে। এরপরে এরপরে দেখা যায় অরিন রেগে যায় আর বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তুমি এভাবে মোহিনীকে ব্লেম দিতে পারো না? তোমার কাছে কোনো প্রমাণ নেই যে মোহিনী এসব কিছু করেছে? মোহিনী তো আমাদের বাড়ির ভালো চেয়ে এই বাড়িতে এসেছে, তাই না? ওই মেয়েটা মেয়েটা এসেছে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম মেয়েটা একা হাতে সামলায়, সবকিছু ও একাই করে। তারপরেও তোমরা ওকে কেন যে মেনে নিতে পারো না, এটাই তো বুঝতে পারছি না। তুমি বড় বৌদি ওরা তো কিচ্ছু করো না, একটুও কাজে হাত লাগাও না, তোমরাও তো বাড়ির বউ, তাই না? কিন্তু ও দেখো আসার পর থেকে সবকিছু নিজে থেকেই করে, কোনো অভিযোগ নেই। তারপরেও তোমরা ওকে বিশ্বাস করতে পারো না। এরপরে দেখা যায় পৃথা বলতে থাকে, বইয়ের ওকালতি করা বন্ধ করো রে, অনেক হয়েছে বইয়ের ওকালতি, আর করিস না। তখন এই কথা শুনে দেখা যায় অরিন বলতে থাকে, না মা, তুমি আমাকে বলতে দাও কেন বইয়ের ওকালতি? এটাকে বইয়ের ওকালতি বলে না, যেটা সত্যি সেটাই বলছি। আমি তো কোনো মিথ্যা কথা বলছি না। এ কথা শুনে তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, তোমার বউকে থাপ্পড় মেরেছে কম্পাস, আর এখন আমি চাইলে তোমাকে কষে থাপ্পড় মারতে পারি। তখনই মোহিনী বলে ওঠে, কম্পাস আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? তখন তখন কম্পাস বলতে থাকে, তুমি আমার বয়সে বড় হতে পারো, কিন্তু সম্পর্কে তো তুমি আমার ছোট, তাই না? তুমিই তো বলো। এরপরে দেখা যায় এ কথা শুনে তখন মোহিনী চুপ হয়ে যায়।
এরপরে রশ্মিকা বলতে থাকে, একদম উচিত জবাব দিয়েছে ছোট বৌদি, একদম ঠিক করেছে, এরকম করে ওকে জবাব দেওয়া দরকার। ও এই বাড়িতে এসে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, এই মহিলাকে আমরা জাস্ট সহ্য করতে পারি না। ও যে কোথা থেকে এলো, কি কেন এলো, এটাই তো বুঝতে পারছি না। এই দাদা ভাইকে বুঝতে পারি না, ও কেনই বা এরকম একটা মহিলাকে বাড়িতে তুলে নিয়ে এলো। সত্যিই তো ছোট বৌদি যে কথাগুলো বলছে সেগুলো তো সত্যি, যে ও আসার পরে থেকে আমাদের বাড়িতে এতটা অশান্তি, একের পর এক দুর্ঘটনা লেগেই আছে। তার মানে কি ওই কোন রকম কোন ষড়যন্ত্র করছে আমাদের পরিবারের পেছনে? এরপরে দেখা যায় এটা ভেবে অবাক হয়ে যায় রশ্মিকা। রশ্মিকা বলতে থাকে, সত্যি যদি এমন কিছু হয়ে থাকে তবে ওই মহিলাকে আমরা ছাড়বো না। ওই মহিলাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা সেটা আমরা খুব ভালো করে জানি। এরপরে দেখা যায় যে মোনালিসা আসে চৌধুরী বাড়িতে। সেখানে এসে কম্পাসকে বলতে থাকে, শোন কম্পাস, আমার বিহানের যদি কিছু হয় আমি তোকে তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার বিহানকে ফিরিয়ে দে, দে বলছি ফিরিয়ে। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি এসব কি বলছো মোনা ম্যাডাম? তুমি এখানে বিহান স্যারকে ফিরিয়ে যেতে চাইতে এসেছো, তোমার লজ্জা করছে না? তুমি জানো না বিহান স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কিছু জানো না তো এ ব্যাপারে? তখন তখন মোনালিসা কম্পাসকে বলতে থাকে, শোন শোন কম্পাস, তোর কারণে বিহান রেগে রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। বিহানের যদি কোনো ক্ষতি হয় আমি তোকে ছেড়ে ছেড়ে কথা বলবো না, কথাটা মাথায় রাখিস। তোকে আমি বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে বিহানকে ফিরিয়ে আন। ফিরিয়ে না আনতে পারলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার বিহানের যদি কোনো ক্ষতি হয় আমি তোকে ছাড়বো না, তোকে আমি জেলে পাঠাবো, তোকে আমি মেরে ফেলবো, কথাটা মাথায় রাখিস। এরপরে দেখা যায় তখনই মোনালিসা মোহিনীর সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, আচ্ছা মোহিনী, সত্যি করে বলো তো, তুমি তুমি কিছু জানো না তো আমার বিহান কোথায়? তখন এ কথা শুনে মোহিনী বলতে থাকে, তুমি এসব কি বলছো মোনালিসা? তুমি এভাবে এভাবে আমার দিকে আঙুল তুলতে পারো না। তুমি আমাকে কতটুকুই বা চেনো? তুমি আমাকে না চিনে আমাকে এভাবে জাস্ট করতে পারো না। তখনই মোনালিসা বলতে থাকে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আর মুক্তিমাসি যে একসঙ্গে আছো সেটা কি এবারের কেউ জানে? এই মুক্তিমাসির সঙ্গে যে তোমার একটা সম্পর্ক আছে সেটা কি কেউ জানে? এ কথা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কই অফিসার, আপনারা ভেতরে আসুন। এরপরে দেখা যায় অফিসাররা মুক্তিকে সঙ্গে করে নিয়ে ভেতরে প্রবেশ করে। মুক্তিকে দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, উনি এখানে? মোনালিসা, তুমি এখানে ওকে কেন এনেছো? তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, শোনো ঋতুজা আন্টি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মুক্তিমাসি আর এই যে মোহিনী, এই দুজনকে পুলিশে দেব। এই দুজনকে পুলিশে দিলে বিহানের খোঁজ বেরিয়ে আসবে। কারণ আমার বিশ্বাস যে বিহানের নিরুদ্দেশ হওয়ার পেছনে এদের দুজনের কারসাজি থাকতে পারে, আর আমার দাদুরও থাকতে পারে, যেটা আমি এখনো শিওর হতে পারিনি। কিন্তু আমি শিওর এরা দুজন অবশ্যই আছে। তাই আমি চাইবো যে ওদের দুজনের মুখ থেকে কথা বের করা হোক। ওদের দুজনের মুখ থেকে কথা বের করুক যে বিহানকে ওরা কোথায় রেখেছে, বিহান কোথায়। ওরাই বিহানকে সরিয়েছে, আমার বিশ্বাস। তখনই কম্পাস বলতে থাকে, তুমি তুমি বলছো মোনা ম্যাডাম? তখনই মোনালিসা বলতে থাকে, হ্যাঁ আমি বলছি যে মুক্তিমাসি আর মোহিনীর হাত থাকতে পারে, এটা আমি পুরোপুরি ভাবে বিশ্বাস করি। কারণ কারণ মুক্তিমাসিকে আমি বিশ্বাস করতে পারি না। মুক্তিমাসি সব করতে পারে নিজের ভালোর জন্য। উনি সব করতে পারে নিজের ভালোর জন্য, উনি নিজেরও ক্ষতি করতে পারে, এটা আমি বিশ্বাস করি। আর বিহানকে তো উনি সহ্য করতে পারেন না, তবে বিহানের ক্ষতি করতে ওনার কতটুকুই বা বাঁধবে। তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, দেখেছো বা, আমি বলেছিলাম না যে এসবের পেছনে এই মেয়েটার হাত আছে? এরপরে দেখা যায় পুলিশের হাতে তুলে দেয় মোহিনী ও মুক্তিকে। মোনালিসা বলতে থাকে, অফিসার, ওদের নিয়ে যান, ওদের মুখ থেকে কথা বের করুন, ওদেরকে বলুন যে বিহানকে ওরা কোথায় রেখেছে। আমাদের বিশ্বাস বিহানকে ওরাই সরিয়েছে, বিশেষ করে এই মুক্তিমাসি। মোহিনীর ব্যাপার আমি শিওর হতে পারছি না, কিন্তু মুক্তিমাসির ব্যাপারটা আমি একদম শিওর। এরপরে দেখা যায় অফিসার মোহিনী ও মুক্তিকে নিয়ে যাবে। ঠিক তখনই অরিন গিয়ে মোহিনীর হাত ধরে ফেলে আর বলতে থাকে, অফিসার, মোহিনীর বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, তবে মোহিনীকে কেন আপনারা তুলে নিয়ে যাচ্ছেন? একবারে এভাবে সন্দেহের ভিত্তিতে কাউকে কেউ অ্যারেস্ট করতে পারে না, এই কথাটা আপনাকে বোঝাতে হবে। তখন এ কথা শুনে অফিসার বলতে থাকে, হ্যাঁ এটা সত্যি, কিন্তু কিন্তু আমরা অ্যারেস্ট করছি না, কিছু জেরা করার জন্য নিয়ে যাচ্ছি। এই বলেই দেখা যায় মোহিনী ও মুক্তিকে নিয়ে চলে যায় অফিসার। তখনই দেখা যায় অরিন বলতে থাকে, এটা ঠিক করলে না মোনাদি, এটা তুমি ঠিক করলে না। আমি এটা তোমার থেকে আশা করিনি। আমি তো ভেবেছিলাম যে তুমি আমার পাশে থাকবে। শেষমেশ তুমিও ওই আমার মোহিনীকে পুলিশের হাতে দিলে। তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, শোনো শোনো অরিন,
তোমার মোহিনীর থেকে আমার বিহান আমার কাছে বেশি জরুরি। তোমার মোহিনী মোহিনী একটা একটা অনেক বড় বড় তোমার থেকে বয়সে অনেকটাই বড়, যার সঙ্গে তোমার কখনোই বনিবনা হবে না। ও যদি সত্যি অপরাধী হয়ে থাকে তবে ও শাস্তি পাবে, আর যদি অপরাধী না হয়ে থাকে তবে তোমার মোহিনীকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। এই বলে মোনালিসা কম্পাসকে বলতে থাকে, শোন কম্পাস, তুই কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে বিহানকে খুঁজে বের করবি। আর যদি খুঁজে বের করতে না পারিস তবে তবে বুঝতেই পারছিস আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিরকম রূপ ধারণ করতে পারি। এ বলে মোনালিসা চলে যায়। তখনই রশ্মিকা বলতে থাকে, দেখেছো জেম্মা, মোনাদি যেভাবে কথা বললো যে ওরই জোর বেশি। আমাদের আমাদের শ্রদ্ধা ভাইয়ের উপর কম, ছোট বৌদির থেকে ওর জোরই বেশি। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, কম্পাস, একদম ওর কথায় কান দিবি না। তুই একটাই তোর মোটিভ, বিহানকে খুঁজে বের করা। বিহানকে খুঁজে বের করতে হবে, ওকে ওরা কোথায় নিয়ে গিয়েছে। আমাদেরই ভুল। সেদিন যদি আমরা একটু সতর্ক হয়ে দেখতাম, ওই ডাস্টবিনটা যদি খুলে দেখতাম, তবে তখনই বিহানকে আমরা পেয়ে যেতাম। নিজেদের ভুলে বিহানকে আমরা হারিয়ে ফেলেছি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা চিন্তা করো না, আমি অবশ্যই তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব। তোমার ছেলের কিচ্ছু হতে দেব না। তোমার ছেলে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। এরপরে ঋতুজা বলতে থাকে, আমি জানি তুই যদি আমাকে কথা দিস সে কথাটা তুই রাখবি। অবশ্যই অবশ্যই আমার বিহানকে আমার কাছে ফিরিয়ে দিবি। তখন দেখা যায় পৃথা বলতে থাকে, আচ্ছা কম্পাস, যদি সত্যি সত্যি মোহিনী ও মুক্তি এসবের পেছনে থাকে, ওরা কি মুখ খুলবে? ওরা কি বলবে যে বিহানকে ওরা কোথায় রেখেছে? ওরা যদি না বলে তখন কি হবে? তখনই কম্পাস বলতে থাকে, ওরা না বললেও আমি আমি তোমাদের ছেলেকে তোমাদের কোলে তুলে দেব। তোমাদের ছেলেকে তোমাদের বুকে ফিরিয়ে দেব। চিন্তা করো না কাকিমণি। আমি তোমাদের প্রতিজ্ঞা করছি, আমি যতক্ষণ না তোমাদের ছেলেকে ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ আমি বাড়ির দরজায় এসে দাঁড়াবো না। এ কথা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস তুই দরজায় এসে দাঁড়াবি না মানে? কোথায় যাবি তুই? তখনই কম্পাস বলতে থাকে, আমি এখন বিহান স্যারকে খুঁজতে বেরোবো। তখনই ঋতুজা বলতে থাকে, এভাবে নয়, বাড়ি থেকে খুঁজে বাড়ি ফিরবি এরকম করে খুঁজতে হবে, কারণ তোর শরীরটাও তো ঠিক অতটা ভালো হয়নি, তাই না? তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, না মা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমি বিহান স্যারকে নিয়ে বাড়ি ফিরবো। এর আগে আমি আর এই বাড়িতে কখনো ফিরবো না। এ বলে কম্পাস দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজের ব্যাগটা সঙ্গে নিয়ে বেরিয়ে যায় কম্পাস। আর কম্পাস যাবার সময় বলে যায়, মা তুমি প্লিজ একটু আমার বাবা মায়ের দিকে খেয়াল রেখো। আমি আমি বিহান স্যারের খোঁজে বেরোচ্ছি। বিহান স্যার কোথায় আছে? বিহান স্যারকে খুঁজতে যাচ্ছি। এই বলেই কম্পাস চলে যায়। তখনই ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার সংসারটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। বুঝতে পারছিস অরিন, তুই দুধকলা দিয়ে কালসাপ পুষেছিস। তুই ঘরে ঘরে কালনাগিনী ঢুকিয়েছিলি, যে কিনা আমাদের সংসারটাকে একদম একদম জ্বলে পুড়ে ছাই ছাই করে দিয়েছে। এ কথা শুনে অরিন বলতে থাকে, যে মা তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। তুমি মোহিনীকে অপমান করছো, ইনসাল্ট করছো। এভাবে ওকে তুমি বলতে পারো না, তোমার কোনো রাইট নেই। এ কথা শুনে ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি দেখেছিস পৃথা, যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করলাম আমরা, সেই ছেলে আজকে বলছে তার ব্যাপারে নাকি কথা বলার কোনো অধিকার নেই আমাদের। তখন দেখা যায় পৃথা বলতে থাকে, আমি তোমাকে একটা কষে থাপ্পড় মারবো অরিন। তুমি জেম্মার সঙ্গে এভাবে কেন কথা বলছো? জেম্মার সঙ্গে এভাবে কথা বলার সাহস তুমি কোথা থেকে পাও? তখনই মাহি বলতে থাকে, সত্যি অরিন, তোর সত্যি অধঃপতন হয়েছে। ওই মহিলাকে বিয়ে করে তুই কেমন যেন হয়ে গেছিস। তুই এভাবে এভাবে কি করে কথা বলতে পারিস জেম্মার সঙ্গে? তুই জেম্মাকে এভাবে বলতে পারলি? তুই জানিস না আমাদের মায়ের থেকে জেম্মা আমাদের বেশি ভালোবাসে? জেম্মা আমাদের কখনো ভেদাভেদ করে না। তখনই দেখা যায় অরিন বলে ওঠে, হ্যাঁ জানি জেম্মা আমাদের মধ্যে ভেদাভেদ করে না, কিন্তু এটা ফ্যাক্ট যে জেম্মা তো আর আমাদের জন্মদাতা মা নয়, তাই না? আমাদের তো আর পেটে ধরেনি, আমাদের তো পেটে ধরেছে আমাদের মা। এ কথা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। ঋতুজা বসে পড়ে সোফায় আর বসে চোখের পানি ঝরতে থাকে আর বলতে থাকে, দেখেছিস পৃথা, আজকে আজকে যে আমাকে এত বড় একটা কথা শুনতে হবে, এটা আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি। কখনো ভাবতে পারিনি যে অরিন যে ছেলেটাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, সেই ছেলেটা নাকি আজকে আমাকে এভাবে কথা শোনাবে। তখন এই কথা শুনে অরিন উপরে চলে যায়। এরপরে পৃথা বলতে থাকে, দিদি ভাই প্লিজ তুমি কিছু মনে করো না, ওর কথায় তুমি কিছু মনে করো না। আসলে ও কেমন পাগলের মতো হয়ে গেছে। ওকে ওই মেয়েটা কি যে করেছে ভগবানই জানে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ছেলেটাকে একদম চেঞ্জ করে দিয়েছে। আমার ছেলেটাকে ওই রাক্ষসীটা একদম গিলে খেয়েছে।